এই সাউন্ডটা ফেরত আসে, যেটাকে আমরা একটাকে বলি ট্রান্সমিটেড সাউন্ড আর একটাকে বলি রিফ্লেক্টেড সাউন্ড। এটাই তো রিফ্লেক্টেড সাউন্ডটাকে আমরা কি করি, এটাকে নিয়ে অ্যানালাইসিস করে আমরা এটাকে লাইট এনার্জিতে কনভার্ট করি। লাইট এনার্জিতে কনভার্ট করে আমরা একটা গ্রে স্কেল ঠিক করি, মানে যতখানি লাইট ফেরত আসছে ততখানি সাদা হবে। এটাই তো। তারপরে সেটাতে আমরা ইকোজেনিক, হাইলি ইকোইক, অ্যানিকোইক এইভাবে আমরা এই করি। আমি ধরে নিচ্ছি এগুলো সবার জানা আছে, এই জন্য এগুলো আর এক্সপ্লেন করতে চাচ্ছি না। আচ্ছা, আমরা এটাও জানি যে সাউন্ড when sound moves from one place to another, it moves in the form of waves, তাই না? এটা খুব সরাসরি যায় না, একটা ওয়েভ ফর্মে যায়, এবং এই ওয়েভ ফর্মে যাওয়ার এই যে আমরা যেটা যায় সেটাকে বলি ট্রান্সমিটেড ফ্রিকোয়েন্সি, যেটা আসে সেটাকে আমরা বলি রিফ্লেক্টেড ফ্রিকোয়েন্সি। এখন আমার একটা কোশ্চেন, এই ট্রান্সমিটেড ফ্রিকোয়েন্সি কত আর রিফ্লেক্টেড ফ্রিকোয়েন্সি কত? যে ফ্রিকোয়েন্সিটা গেল এটা আমরা সবাই জানি, আমরা মোটামুটি 3.5, 7.5, আরো ভালো বেশি হলে 10, 12 এরকম পাঠাই। তো যেটা ফেরত আসলো সেটার ফ্রিকোয়েন্সি কত হবে? সেটা কি যেটা পাঠিয়েছিলাম সেটার সমানই হবে, নাকি তার চেয়ে বেশি হবে, নাকি তার চেয়ে কম হবে, না কি হবে? হাউস কি বলে? বাইল্যাটারাল আলোচনা হবে, সেই জন্য কি আপনি বলছেন হবে না, হয় কম হবে না হলে বেশি হবে না, এক হবে না, নাকি না এক হবে? কি হবে? এক হবে না। আর এক হবে না, সবাই এক হবে না। হাউস কি তাহলে বলছে যে এক হবে না, ভোট কি এক হবে না থেকে বেশি? এক হবে না থেকে যদি ভোট বেশি হয়, তাহলে আমি এখন একটা খুব মানে দুর্ভাগ্যজনক কথা বলতে চাই, হাউসের সাথে একমত করলাম না। ট্রান্সমিটেড ফ্রিকোয়েন্সি ইজ অলওয়েজ ইকুয়াল টু রিফ্লেক্টেড ফ্রিকোয়েন্সি। যে ফ্রিকোয়েন্সি পাঠায় সেই ফ্রিকোয়েন্সিতেই সাউন্ড ফেরত আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তাহলে অবশ্যই আপনারা এই প্রশ্নটা করতেই পারেন, তাহলে যে এই যে যেটা আচ্ছা নিচের অংশগুলো কি দেখা যাচ্ছে পেছন থেকে? বোধহয় একটু দেখা অসুবিধাই হবে। আমি হ্যাঁ সরি, কিছু করার নেই এখন। তো এখন কথা হচ্ছে যে এই যে আমরা আগে বললাম যে বিভিন্ন ধরনের ইকোজেনিসিটি তৈরি হয়, তাহলে ফ্রিকোয়েন্সি যদি একই আসে তাহলে কিসের উপর ভিত্তি করে এই ইকোজেনিসিটি গুলো তৈরি হয়? একটা এক এক রকম। আমরা অ্যাক্সেসে পাচ্ছি হাইপারইকোইক, তাই না? হেমানজিওমাকে পাচ্ছি হাইপারইকোইক, তাহলে ফ্রিকোয়েন্সিতে একই ফেরত আসছে, তাহলে কেন তাহলে আলাদা? কারণ হচ্ছে যে সাউন্ডের আরেকটা ব্যাপার আছে ফ্রিকোয়েন্সি ছাড়াও, যেটাকে আমরা বলি ইন্টেন্সিটি অফ দ্য সাউন্ড। আমি দেখেন এখান থেকে 3টা সাউন্ড ফেরত আসে, তাই তো? এই 3টার ফ্রিকোয়েন্সি কিন্তু এক, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, তাহলে ফ্রিকোয়েন্সি এক না? যে সাউন্ডগুলো ফেরত আসলো ওই দিক থেকে 3টারই ফ্রিকোয়েন্সি তাহলে দেখা যাচ্ছে এক, কিন্তু তাদের ইন্টেন্সিটি তফাৎ আছে, তাদের অ্যামপ্লিটিউড তফাৎ আছে। এই অ্যামপ্লিটিউডের উপর ভিত্তি করে এই ইকোজেনিসিটি তৈরি হয়, যে কোনটা হাইপারইকোইক, কোনটা হাইপোইকোইক, কোনটা অ্যানিকোইক। ক্লিয়ার? তাহলে এইটার উপর ভিত্তি করে আমরা রিমোট আল্ট্রাসাউন্ডটা তৈরি করি। তাহলে যে এই যে আমরা নর্মাল যে রিমোট আল্ট্রাসাউন্ড করি, তাহলে এই রিমোট আল্ট্রাসাউন্ড ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো মাথা ঘামায় না। আল্ট্রাসাউন্ডের ফ্রিকোয়েন্সি নিয়ে রিমোট কোনো মাথা ঘামায় না। তার রিমোট আল্ট্রাসাউন্ডোগ্রাফি মেশিনের ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সেই ফ্রিকোয়েন্সি মাপেও না। এইটা কতখানি সত্য যতক্ষণ পর্যন্ত না এই ব্যক্তি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। হাউসের সাথে তখনই আমি একমত হব যখন তিনি একটু নড়াচড়া করবে। যখন কোনো মুভিং অবজেক্ট থেকে সাউন্ডটা ফেরত আসবে তখন আর এই থিওরি থাকবে না, তখন এই রিফ্লেক্টেড ফ্রিকোয়েন্সি আর ট্রান্সমিটেড ফ্রিকোয়েন্সি এক হবে না। কিন্তু যদি কোনো স্ট্যাটিক অবজেক্ট থেকে আসে তাহলে সেটা এক হবে। তাহলে তখন কি হবে? তখন দেখা যাবে যখন নড়াচড়া করছে তখন যে সাউন্ডটা ফেরত আসলে ফ্রিকোয়েন্সি কম বেশি হবে। এটার ফ্রিকোয়েন্সি কি এক না, এখানে 6টা আছে, এখানে আরো বড় বড় গ্যাপে ওয়েভ তৈরি হচ্ছে, তাহলে এটা ফ্রিকোয়েন্সি কম, আবার এটা ফ্রিকোয়েন্সি বেশি। তাহলে যখন মুভিং অবজেক্ট থেকে আসলো তখন তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেল। কিন্তু যেহেতু এদের ইন্টেন্সিটি কম, এদের যে ইকোজেনিসিটি তৈরি হচ্ছে সেই ইকোজেনিসিটি কিন্তু এক। তাহলে একটা লিভারের অ্যাবসেস থেকে যে ইকো ফেরত আসছে এবং হেমানজিওমা থেকে যে ইকো ফেরত আসছে
তাদের ইকোজেনিসিটি যদিও আলাদা, তাদের ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু ইন্টেন্সিটি আলাদা বলেই আমরা এরকম ভ্যারিয়েবল লেভেল অফ ইকোজেনিসিটি দেখতে পাচ্ছি। এবং স্যার যেটা কিছুক্ষণ আগে বলেছিলেন, এই যে থিওরিটা, এই যে নড়াচড়া করলে ফ্রিকোয়েন্সি কম বেশি হবে, এইটা আবিষ্কার করেন ডপলার সাহেব। এবং তার নাম অনুসারে এই যে এফেক্টটা, এই এফেক্টের নাম হয় ডপলার এফেক্ট। ওকে, এখন কথা হলো যে ফ্রিকোয়েন্সি তো আলাদা হলো, এই ফ্রিকোয়েন্সি তো এক না, তাই না? দুটো ফ্রিকোয়েন্সি আলাদা, তাহলে এই দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে একটা ডিফারেন্স আছে, তফাৎ আছে। ওইটা যদি 10 হয়, এটা যদি 5 হয়, তাহলে 5 তফাৎ। ওটা যদি 20 হয়, এটা যদি 3 হয়, তাহলে 17 তফাৎ। এই যে তফাৎটা, ডিফারেন্স বিটুইন দ্য রিফ্লেক্টেড ফ্রিকোয়েন্সি এন্ড ট্রান্সমিটেড ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয় ডপলার ফ্রিকোয়েন্সি। এই ডপলারের নাম অনুসারে, এবং এটার আরেকটা নাম হচ্ছে ডপলার শিফট। তাহলে ডপলার শিফট মানে হচ্ছে যে নিচে লেখা আছে, যে পড়তে অসুবিধা হয়, ডপলার শিফট হচ্ছে রিফ্লেক্টেড ফ্রিকোয়েন্সি মাইনাস ট্রান্সমিটেড ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয় ডপলার শিফট। এখন প্রশ্ন আবার তাহলে আসে যে এটা তো দুই রকম দেখালাম, একটাতে বেড়েছে একটাতে কমেছে, কোনটায় বাড়বে কোনটায় কমবে, তাই না? এটাও একটা থিওরি আছে। আমার মনে হয় লেখালেখির খুব একটা প্রয়োজন নেই, এগুলো সবই হয়তো জানা আছে, একবার ঝালাই করা, আর লিখতে গেলে আবার মনোযোগ দেওয়া যায়। আমি চেষ্টা করছি ব্যাপারটাকে মানে মাথার মধ্যে ঢোকা। তো এটা হচ্ছে, যদি থিওরিটা হচ্ছে যদি সাবজেক্ট মুভিং টুয়ার্ডস দ্য সাউন্ড সোর্স হয়, তাহলে যেটা ফেরত আসবে সেটা বেশি নষ্ট। আর যদি এটা বেশি, তাহলে রিফ্লেক্টেড ফ্রিকোয়েন্সি হায়ার দ্যান দ্য ট্রান্সমিটেড। আর যদি সাউন্ড অবজেক্টটা মুভ করে অ্যাওয়ে ফ্রম দ্য সাউন্ড, তাহলে শুধু একটু পানি পাওয়া যাবে, তাহলে যে ফ্রিকোয়েন্সিটা আসবে সেটা হবে ট্রান্সমিটেড ফ্রিকোয়েন্সি থেকে কম। তাহলে আমরা যদি ডপলার শিফট ভাবি, ডপলার শিফট কি বলছি? রিফ্লেক্টেড থেকে ট্রান্সমিটেড বিয়োগ করব, মানে এটা থেকে এটা বিয়োগ করব, আর এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা নয়। খেয়াল রাখতে হবে, ট্রান্সমিটেড ফ্রিকোয়েন্সি রিফ্লেক্টেড ফ্রিকোয়েন্সি থেকে বিয়োগ করব, তাহলে যেটা বেরোবে সেটাই হচ্ছে ডপলার শিফট। তাহলে এই ক্ষেত্রে উপরের ক্ষেত্রে কি দাঁড়াবে? এটা তো বড় একটা যে অংশ, এটা ছোট, তাহলে এটা বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে ভ্যালুটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ। তাহলে ডপলার শিফট উইল বি পজিটিভ। আর নিচের ক্ষেত্রে এটা তো ছোট, ছোট থেকে বড় বিয়োগ করলে কি হবে? ডপলার শিফট নেগেটিভ, তাই তো? তাহলে আমরা একটা থিওরিতে আসতে পারি যে অবজেক্ট মুভিং টুয়ার্ডস দ্য সাউন্ড সোর্স, ফ্রিকোয়েন্সি উইল বি ইনক্রিজ and the Doppler shift will be positive, and if the object moving away from the sound source, the frequency will be decreased and the Doppler shift will be negative. আর এটা আমি একটু ম্যাথমেটিক্স দিয়ে একটু ভালো করে বোঝাই। ধরা যাক এই তিনটা সাউন্ড সোর্স আছে এবং তিনটা অবজেক্ট আছে। এটা স্ট্যাটিক অবজেক্ট, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে আসছে, এবং তিনটা সাউন্ড সোর্স থেকে 3.5 মেগাহার্টজ আমরা পাঠাচ্ছি। সাউন্ড সোর্স থেকে তিনটা অবজেক্টে পাঠাচ্ছি, এটা মুভ করছে না, তাহলে এটা থেকে যে ফ্রিকোয়েন্সি ফেরত আসবে সেটা কত? 3.5। তাহলে এটা চেঞ্জ হবে, এটা মুভ করছে এদিকে, তাহলে এটার ফ্রিকোয়েন্সি বাড়বে। ধরা যাক 3.6, ধরে নিন বেশি হবে। আর এটা কি হবে? 3.5 পাঠিয়েছি, এটা মুভ করছে উল্টো দিকে, তাহলে এটা দেখা গেল এটা হয়তো 3.4। এখন আই সেই পুরনো থিওরিতে রিফ্লেক্টেড ফ্রিকোয়েন্সি মাইনাস ট্রান্সমিটেড, তাহলে এটা ডপলার শিফট 0, এটা ডপলার শিফট +1, এটা থেকে এটা বিয়োগ করছি, আর এখানে এটা থেকে এটা বিয়োগ করছি, এটা ডপলার শিফট -1, তাই না? এখন আমি আমার মেশিনকে বললাম, বাবা কিন্তু তুমি ইকোজেনিসিটি দেখালে সাদা কালো, ফ্রিকোয়েন্সি তো মাপুনি, এখন একটু ফ্রিকোয়েন্সি মাপো, ফ্রিকোয়েন্সি মেপে ডপলার শিফটটা কেমন হচ্ছে আমাদেরকে বলো। মেশিন যেটা শেখানো হয়েছে ডপলার মেশিন, ডপলার মেশিন করেছি কি? ফ্রিকোয়েন্সি মেপেছে, ফ্রিকোয়েন্সি মেপে ক্যালকুলেট করে ডপলার শিফট বের করেছে। এখন ডপলার শিফট আমাদের দেখাবে কি করে, বোঝাবে কি করে?
এক হতে পারে যে ডাইরেক্ট আমাদেরকে দেখিয়ে দিল নাম্বার, অথবা আরেকটা বুদ্ধি বের করলেন বিজ্ঞানীরা যে তুমি একটা কাজ করো, যদি প্লাস হয় তাহলে আমাকে একটা কালার দেখাও, আর যদি মাইনাস হয় তাহলে আমাকে আরেকটা কালার দেখাও। সেটা হতে পারে লাল, নীল, বেগুনি, কমলা, সাদা, এটাই ধরে নেওয়া গেল যে আমাকে যদি প্লাস মান হয় তাহলে আমাকে একটা লাল কালার দাও, আর যদি মাইনাস মান হয় তাহলে নীল কালার দাও। মেশিনকে এরকম শেখানো হলো এবং মেশিন সেটাই করে। অ্যান্ড দিস ইজ দ্য কালার ডপলার। তাহলে কালার ডপলার কি হচ্ছে? কালার ডপলার কিছু করছে না, ডপলার শিফট ক্যালকুলেট করছে। ডপলার শিফট ক্যালকুলেট করে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে যে ওয়েদার দ্য সাবজেক্ট ইজ মুভিং টুয়ার্ডস অর অ্যাওয়ে ফ্রম দ্য সাউন্ড। এটাই হচ্ছে কালার ডপলার। কারো কোনো জিজ্ঞাসা আছে এ পর্যন্ত? বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? তাহলে বলুন, এখন আমি এখান থেকে আবার বেরিয়ে যাবো, অন্যদিকে চলে যাবো। সমস্যা হলে বলতে পারে। এখন তাহলে আমরা শিখলাম যে ডপলার শিফট পজিটিভ হলে অবজেক্ট মুভিং টুয়ার্ডস দ্য সাউন্ড সোর্স, ডপলার শিফট নেগেটিভ হলে অবজেক্ট মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য সাউন্ড সোর্স। এখন আসি প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ভেসেল। আরবিসি ইজ এ হাইলি রিফ্লেক্টিভ অর্গান। ব্লাডের মধ্যে আরবিসি থাকে, কাজে আরবিসি গুলো রিফ্লেক্ট করছে এবং তার জন্য আমরা ভেসেলস গুলো এখানে ডপলার শিফটকে বিভিন্ন কালারে দেখতে পাচ্ছি। এখন একটা লাল, একটা নীল, তাই তো? তার মানে একটা টুয়ার্ডস দ্য সাউন্ড সোর্স, একটা অ্যাওয়ে ফ্রম দ্য সাউন্ড সোর্স। কোনটা অ্যাওয়ে, কোনটা টুয়ার্ডস করে বুঝবো? বুঝতে হবে, তাই না? বোঝার জন্য এইখানে একটা জিনিস থাকে, এটাকে বলা হয় কালার বার। কালার বারের যে অংশ, যে রংটা, যে কালারটা উপরের দিকে থাকে সেটা হচ্ছে টুয়ার্ডস দ্য সাউন্ড সোর্স বা পজিটিভ শিফট। এই যে এখানে পজিটিভ শিফট, এটা হচ্ছে টুয়ার্ডস দ্য সাউন্ড সোর্স। আর যে কালারটা নিচের দিকে থাকে, নীলটা, সেটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য সাউন্ড সোর্স। তাহলে আমরা বলবো এই লালটা টুয়ার্ডস দ্য ট্রান্সমিটার এবং এই নীলটা অ্যাওয়ে ফ্রম দ্য ট্রান্সমিটার, তাই তো? একটা বাটন দিয়ে এই জিনিসটা কিন্তু চেঞ্জ করে দেওয়া যায়। আমি চেঞ্জ করে দিয়েছি। সেম মেসেজ এখানে কি দেখাচ্ছে? নীলটা উপরে, লালটা নিচে, তার মানে এটা টুয়ার্ডস দ্য সাউন্ড সোর্স, লালটা অ্যাওয়ে ফ্রম দ্য সাউন্ড সোর্স। আমি যদি পাশাপাশি দেখাই তাহলে একটু বোঝা যাবে একই মেসেজ, একই মেসেজ, কিন্তু এখানে দুটো দূরে। একটা এখানে লালটা লাল এসেছে, এখানে নীলটা নীল এসেছে, লালটা নীল হয়ে গেছে, এখানে নীলটা লাল হয়ে গেছে। কারণটা কি? কারণ হচ্ছে যে কালার বার সেটিং আলাদা হয়ে গেছে। কাজেই এই ডিসিশনে আসার আগে কোনটা টুয়ার্ডস দ্য, কোনটা অ্যাওয়ে ফ্রম দ্য সাউন্ড সোর্স, আমাকে অবশ্যই কালার পার্টটা দেখতে হবে। কারণ কালার পার্ট না দেখে যদি আমি ডিসিশন নিই তাহলে এই ডিসিশনটা ভুল হয়ে যাবে। তাহলে এটা টুয়ার্ডস দ্য সাউন্ড সোর্স আর এটা অ্যাওয়ে ফ্রম দ্য সাউন্ড সোর্স। এটা খুব ভুল হতে পারে কোটাল ক্ষেত্রে। আমরা যখন কোটাল